ডাক্তার তরফদার তার চেম্বারে বসে আছেন। তার সামনে বসা কবির আহমেদ। কিছুক্ষণ আগেই তিনি এসেছেন। আজও তাকে পায়েস দিয়েই আপ্যায়ন করেছেন ডাক্তার তরফদার। পায়েস খাওয়া শেষ হলে বললেন, ইলার লেবুর শরবত কিন্তু খুবই সুন্দর। কবির আহমেদ উপরে নিচে মাথা দুলিয়ে বললেন, হ্যাঁ। আপনি কখনো খেয়েছেন? না। কেন? ইলা আমাকে কখনো লেবুর শরবত বানিয়ে খাওয়ায়নি। কেন? আমি জানি না। খুবই বিস্ময়কর। আমি আপনাদের বাসায় গেলাম, ইলা আমাকে লেবুর শরবত বানিয়ে খাওয়ালো, অথচ আপনাকে খাওয়ালো না। কারণ কি? আমি ঠিক বলতে পারবো না। ডাক্তার তরফদারের সামনে একটা বই খোলা ছিল। তিনি বইটি বন্ধ করে বললেন, আমি কেন রাতে আপনাদের বাসায় গিয়েছিলাম জানেন? না। গিয়েছিলাম দেখতে যে আপনাদের সাথে ইলার সম্পর্ক কেমন। তখন সময় ছিল রাত 10টা, অথচ আপনারা স্বামী স্ত্রী কেউই বাসায় ছিলেন না। ইলা ছিল একা। এইরকম আচরণ আশাপ্রদ নয়, কারণ আমি বলেছিলাম আপনারা ইলাকে বেশি সময় দিবেন, সম্ভব হলে কোথাও ঘুরে আসবেন, কিন্তু আপনারা ঘুরতে যাননি। খানিকটা অপরাধীর ভঙ্গিতে কবির আহমেদ বললেন, আসলে আমরা ইলাকে বলেছিলাম, ইলা যেতে চায়নি। কোথায় যেতে চেয়েছিলেন? বলেছিলাম মেক্সিকো কিংবা সাউথ আফ্রিকা, অথবা পছন্দ করলে ইউরোপ আমেরিকাতেও যেতে পারে। ইলা কি কোথাও যেতে চায়নি? আমাদের গ্রামের বাড়িতে যেতে চেয়েছে। ওইখানে যেতেন, হয়তো গ্রাম তার পছন্দ। গ্রাম সত্যি ওর পছন্দের। এক্ষেত্রে ইলাকে নিয়ে কয়েকদিন গ্রামে ঘুরে আসতে পারেন। পরিবর্তিত পরিবেশে ইলার আচরণগত পার্থক্যটা আমি জানতে চাই। ঠিক আছে, আমি তাকে নিয়ে যাব। কিন্তু আপনি ইলাকে কেমন দেখলেন? ডাক্তার তরফদার বন্ধ করা বইটি আবার খুললেন। তারপর বললেন, কোথাও একটা জটিলতা আছে। কবির আহমেদ সোজা হয়ে বসে বললেন, কিসের জটিলতা? মৃদু হাসলেন ডাক্তার তরফদার। বললেন, মানুষের মনের জটিলতা বোঝা বড়ই কঠিন। আমরা ভাবি এক, হয় আর এক। যাই হোক, জটিলতা বলুন, সমস্যা বলুন, এক সময় আমরা সবাই বুঝতে পারবো। এই জন্য সময় দরকার। আমি কাজ করছি। আমি যা বলবো আপনি শুধু তাই করবেন। ভুলেও কোনো ওষুধের দিকে এগোবেন না। মনে রাখবেন, মনের ওষুধ দিয়েই সারাতে হয়, ল্যাবে তৈরি ওষুধ দিয়ে নয়। আগে অসুখটা আমাদের ধরতে হবে, তারপর ওষুধ দিতে হবে। আপনার কথা শুনে আমার কেমন যেন ভয় ভয় করছে। ভয়ের কোনো কারণ নেই। সবার মনের মধ্যেই কম বেশি অস্বাভাবিকতা থাকে, কারোটা সহনীয় মাত্রায়, কারোটা সহনীয় মাত্রার বাইরে। আপনার আমার সহনীয় মাত্রার মধ্যেই, এজন্য আমরা সাধারণ মানুষ। ইরার মাত্রাটা সম্ভবত সহনীয় অসহনীয় মাত্রার মাঝামাঝি। এই জন্য আমি আশাবাদী সে দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে। আপনি বলেছেন ইলা অস্বাভাবিক। তা না হলে আপনি আমার কাছে এসেছেন কেন? এই অস্বাভাবিকতাটা তো আপনারাই ধরেছেন, তাই না? আমার মাথা কাজ করছে না। এই সময় আপনাকে এবং আপনার স্ত্রীকে স্বাভাবিক থাকতে হবে, আর একটা কাজ করতে হবে আপনাদের দুজনকে। কি কাজ? যতটা সম্ভব ইলার সম্পর্কে আমাকে তথ্য দিতে হবে, এবং সব সত্য তথ্য। কবির আহমেদ ব্রুকুচকে বললেন, আমরা আপনাকে অসত্য তথ্য দেব কেন? অভিজ্ঞতা থেকে বলছি, এরকম ঘটনা ঘটে।
বাবা মা নিজেদের লজ্জা লুকানোর জন্য অনেক সময় ডাক্তারের কাছে সত্য তথ্য দেয় না বা তথ্য গোপন করেন। এই বিষয়টা যেন না ঘটে, কারণ সত্য এবং পরিপূর্ণ তথ্য না পেলে আমি সিদ্ধান্তে আসতে পারবো না। আমরা অবশ্যই আপনাকে সত্য তথ্য দিব। ডাক্তার তরফদার এবার সামনে ঝুঁকে বলতে শুরু করলেন, দ্বিতীয় আরেকটি কারণে আপনাদের বাসায় আমি রাতে গিয়েছিলাম। কারণটি হলো দুই ছায়ার রহস্যের কিনারা করতে। প্রথমে একটা কথা বলে নিই, ছাদটি অসাধারণ, সত্যি দেখার মতো। সময় পেলে কোনো এক পূর্ণিমা রাতে আমি আপনাদের ছাদে একটি রাত কাটাবো। ছাদে শুয়ে শুয়ে জ্যোৎস্নার বৃষ্টি দেখব। যাই হোক, যা বলছিলাম, দুই ছায়ার রহস্য বোধহয় আমি কিছুটা ধরতে পেরেছি। আপনাদের বাসার ছাদে মোট 5টি ইলেকট্রিক বাতি রয়েছে। এছাড়া পাশে একটি স্ট্রিট লাইট আছে। এই হচ্ছে মোট 6টি আলোর উৎস। এছাড়া আকাশে একটি চাঁদ। তাহলে কয়টি হলো? 7টি। ওই 7টির মধ্যে স্ট্রিট লাইটটি বেশ দূরে। আমি দেখেছি বাতি জ্বলে না। তাছাড়া ছাদের তুলনায় উচ্চতাও কম, কাজেই ওই উৎস থেকে কোনো ছায়া তৈরি হবে না। কতদিন ধরে লাইটটি নষ্ট আমার জানা নেই, জানতে পারলে ভালো হতো। ছাদের যে 5টি বাতি রয়েছে সেগুলো ছাদের 4 কোণায় 4টি আর মাঝে একটি বসানো। প্রত্যেকটির সুইচ আলাদা আলাদা। সাধারণত আপনারা মাঝের লাইটটিই জ্বালান, এজন্য একটি ছায়া পড়ে, আর দ্বিতীয় ছায়ার উৎস জ্যোৎস্না, এজন্য দুটো ছায়া পড়ে। কেউ মাঝরাতে ছাদে গেলে দুটো ছায়া দেখবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন একটি ছায়া পুরুষের, তাই না? কবির আহমেদ কিছু বললেন না, শুধু শুনে যাচ্ছেন। ডাক্তার তরফদার বলে যাচ্ছেন, এটা আমারও প্রশ্ন। সত্যি কথা বলতে কি, এই উত্তর আমি এখনো পাইনি। তবে বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছি। সবচেয়ে জোরালো ব্যাখ্যা হলো ভিজুয়াল হ্যালুসিনেশনের ব্যাখ্যা। ভিজুয়াল হ্যালুসিনেশন হলো অবচেতন মনে আমরা যা চিন্তা করি বা দেখতে চাই, বাস্তবে তা কখনো কখনো দেখি, অথচ বাস্তবে ওই চিন্তার বিষয়বস্তুর কোনো অস্তিত্ব থাকে না। যিনি চিন্তা করেন শুধু তিনিই দেখতে পান। বিষয়টি এই পর্যন্ত হলে অনেক কিছুই আমাদের জন্য সহজ হয়ে যেত, কিন্তু ইলার বিষয়টি এখানে শেষ নয়। ইলা নাকি ওই যুবকের কথাও শুনতে পায়। চোখ বড় বড় করে কবির আহমেদ তাকিয়ে থাকলেন। হ্যাঁ, সত্যি বলছি। আপনি কি জানেন না ওই যুবকের সাথে ইলা কথা বলে? নিশ্চিত ছিলাম না। ইলা আমাকে বলেছে, আপনাকেও অবশ্যই বলা উচিত ছিল, কিন্তু বলল না কেন? সেটা আমাদের বের করতে হবে। আপনি কি জানেন ওই যুবকের নাম কি? না, জানি না। ইমন। ইমন? হ্যাঁ। ইমন কে? আমি জানি না। আপনাদেরই তো জানার কথা। আপনাদের পরিচিত কেউ হবে হয়তো। আমাদের পরিচিতদের মধ্যে ইমন বলতে কেউ নেই, তবে নোবেল আছে। নোবেলের সাথে ইলার বিয়ের কথাবার্তা চলছে। বিয়ের এই প্রসঙ্গটা আপনাকে আমি জানিয়েছিলাম। হ্যাঁ, জানিয়েছিলেন। বিষয়টা আমার মাথায় আছে। আমি সব কিছু মিলিয়ে একটি সিদ্ধান্তে আসতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। ইমনের অস্তিত্বটা প্যাচ লাগিয়ে দিয়েছে। তার উপর ইলা তার সাথে কথা বলে। কথা বলার এই বিষয়টিকে আমি অডিটরি হ্যালুসিনেশনের মধ্যে ব্যাখ্যা করতে পারি। অডিটরি হ্যালুসিনেশন হলো মানুষ
তার কল্পনা বা অবচেতন মনে যা শুনতে চায়, যেগুলো বাস্তবে শুনে বলে অনুধাবন করে। আশেপাশে কেউ ওই কথাগুলো শুনতে পায় না, কারণ বাস্তবে ওই শব্দ বা কথাবার্তার কোনো অস্তিত্ব নেই। এই ব্যাখ্যা দুটো থেকে আমরা অনুমান করতে পারি একই সাথে ইলার মধ্যে ভিজুয়াল এবং অডিটরি হ্যালুসিনেশন কাজ করছে, অর্থাৎ দুটো মিলিয়ে একটি জটিল বা কমপ্লেক্স হ্যালুসিনেশনের সৃষ্টি হয়েছে। কমপ্লেক্স হ্যালুসিনেশনের বিষয়গুলো আমাদের বেশ গুরুত্বের সাথে দেখতে হবে। এই জন্য ইলার প্রতি বিশেষ নজর দিতে হবে আপনাদের। কবির আহমেদ চোখ টিপ টিপ করে বললেন, আমার সত্যি মাথা ঘুরছে আর ভয় করছে। ভয়ের কিছু নেই। মনের অসুখের সঠিক কারণ বের করতে পারলে এই অসুখ সারিয়ে তোলার সময়ের ব্যাপার মাত্র। সাধারণ অসুখের মতো দীর্ঘদিন ওষুধ সেবন করার প্রয়োজন হয় না। আমি এখন কি করব? আপনার করণীয় হলো ইমনকে খুঁজে বের করা। কোথায় খুঁজব তাকে? কোথাও না কোথাও সে আছে। আমার বিশ্বাস ইলা অবশ্যই জানে ইমন কোথায় আছে। ইলার সাথে আপনারা এমনভাবে কথা বলবেন যেন ইলা নিজেই ইমনের অবস্থানের কথা বলে। তারপর ইমনের সাথে কথা বলে ইলার মনের অসুখ, অস্থিরতা বা জটিলতা নিরসন করব। পাশাপাশি আরেকটা কাজ করতে হবে। আপনি আর আপনার স্ত্রী দুজনে মিলে ইলার জীবন বৃত্তান্ত লিখে আমাকে দেখাবেন। যত বিষয় লিখতে পারবেন আমার জন্য তত সুবিধা হবে। আমি ইলার সম্পর্কে সব কিছু জানতে চাই। আমি মুখে বললে হবে না? না, হবে না। আচ্ছা, আমি লিখে দিব। আর আমি সত্যি লজ্জিত যে আপনি সেদিন আমাদের বাসায় গিয়েছিলেন, কিন্তু আমরা দ্রুত ফিরে আসতে পারিনি। এজন্য নিজেই এসেছি। লজ্জিত হওয়ার কিছু নেই। আমি তো আর আগে থেকে বলে যাইনি। ধরে নিন আমি নিজেই আপনাদেরকে এড়িয়ে গিয়েছি। আপনি চিন্তা করবেন না। ইমনকে খুঁজে বের করুন। ইলা সুস্থ হয়ে উঠবে। কবির আহমেদ উঠে দাঁড়ালেন। শেষ মুহূর্তে বললেন, একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। সত্যি করে বলবেন ইলা সুস্থ নাকি অসুস্থ? ডাক্তার তরফদার নিজেও উঠে দাঁড়ালেন। তারপর ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হয়তো অসুস্থ। কবির আহমেদ আর কোনো কথা বললেন না। ধীর পায়ে বের হয়ে গেলেন। বাইরে এসে দেখলেন বাসার বয়স্ক লোকটি একটি কালো বিড়ালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আগের দিনেও তিনি আর তার স্ত্রী বয়স্ক লোকটিকে কালো বিড়ালকে আদর করতে দেখেছেন। বিড়ালটির শরীরে ঘা আছে। তিনি শুনেছেন লোকটি করিম চাচা। এই করিম চাচাকে কেন যেন তার রহস্যময় মনে হচ্ছে। অবশ্য এই মুহূর্তে শুধু করিম চাচা নয়, পৃথিবীর সবাইকে তার রহস্যময় মনে হচ্ছে, এমনকি নিজেকেও। কারণ তার মন বলছে ইলা সম্পর্কে সব কিছু তিনি লিখতে পারবেন না। আসলে মানুষ কখনোই পরিচিতজন সম্পর্কে সব কিছু লিখতে পারে না। কিছু না কিছু বিষয় গোপন করে বা করতে চায়। নিজের সম্পর্কে কিছু বিষয় গোপন করার প্রবণতা মানব চরিত্রের অন্যতম এক বৈশিষ্ট্য। পরিচিতজনদের ক্ষেত্রেও এই বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটে। পেজ নং 25 থেকে 29। গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, এবং গল্পের বাকি অংশটুকু শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।